হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি হলাম সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার স্যার। তোমাদের রেসপন্স দেখে আমার খুবই ভালো লাগছে। আশা করি আমার ভিডিওগুলো বানানো সার্থক হচ্ছে, কারণ তোমাদের অনেকেরই উপকার হচ্ছে। তোমরা প্রত্যেকে কমেন্ট করছো, অনেকেই করছো, অবশ্যই করো, না হলে আমিও কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো না। কারণ তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে আরও ভালো ভালো ক্লাস করতে উৎসাহিত করছে। তো ঘোষ কম্পিউটার একাডেমি কিন্তু তোমাদের হয়ে সেমিস্টার 1, 2, 3, 4 লাস্ট অবধি চলবে। তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষার আগে সাজেশনও দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমি আগে চ্যাপ্টারগুলো কমপ্লিট করি, তারপরে ডে বাই ডে সমস্ত কিছু নিয়ে আসব। আর যেহেতু প্রথমেই বলে রাখি, যেহেতু আমি অফলাইন স্টুডেন্টদের যেভাবে পড়াচ্ছি, অনলাইনেও সেইভাবে পড়াচ্ছি, তাই ভিডিওগুলো মধ্যে গ্যাপিং থেকে যাচ্ছে, কারণ ওদেরকে পড়ানোর পরে কিন্তু তোমাদের পড়াচ্ছি। আর তোমরা জানো যে সমস্ত টিউশন কিন্তু সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় ম্যাক্সিমাম, সেক্ষেত্রে কোনো গ্যাপ থেকে যায়। ঠিক আছে, তাও চেষ্টা করছি তোমাদের জন্য ভিডিওগুলো বানানোর। পুরাতন সিলেবাসেও আমার ভিডিও থেকে অনেকে অনেক ভালো মার্কস পেয়েছে, সাজেশনও খুব ভালো কমন পড়েছে, সেটা তোমরাও আস্তে আস্তে বুঝতে পারবে। তো তোমাদের সেমিস্টার 1-এ কিন্তু এমসিকিউ মার্কসের প্রশ্ন আসবে, তাই সেই হিসাবে কিন্তু তোমাদের অবশ্যই ডিটেলসে চ্যাপ্টারগুলো পড়তে হবে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো, আজকে কিন্তু আমরা শুরু করব চ্যাপ্টার 6। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ অধ্যায় 6 কি আছে, অ্যালগরিদম এবং ফান্ডামেন্টাল। তো আমরা কিন্তু চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 আমরা ইউনিট 1 কিন্তু এর আগে কমপ্লিট করে দিয়েছি। ইউনিট 2 এর ক্লাস শুরু হয়েছে। ইউনিট 2 থেকে কিন্তু আমাদের 5 নম্বর অধ্যায় শেষ। আজকে শুরু হবে 6 নম্বর অধ্যায়। তোমরা অবশ্যই যারা নতুন, অবশ্যই চ্যানেলে মেন পেজে যাও, প্লে লিস্ট দেখো। প্লে লিস্ট কিন্তু তোমার জন্য খুবই উপকারী, কারণ প্লে লিস্টের মধ্যে কিন্তু সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো চ্যাপ্টার ওয়াইজ গ্রুপ করা আছে। সবাই যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো তোমার প্রত্যেকে প্লে লিস্ট দেখো। যেমন এই দেখো প্লে লিস্ট, চ্যাপ্টার 5-এর প্লে লিস্ট, চ্যাপ্টার 4-এর প্লে লিস্ট, সমস্ত প্লে লিস্ট পরপর দেওয়া আছে। আর না হলে যদি কষ্ট করে হলেও ডেসক্রিপশন বক্সে যাও, সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 6, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এই তোমাদের 6-এর হচ্ছে সিলেবাস। এই 6 কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্সও আছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনও আছে। তো এই ক্লাসটা কিন্তু আমরা 3টে ক্লাসে কমপ্লিট করব। প্রথম, দ্বিতীয় এবং থার্ড ক্লাসে তোমাদের হবে এক্সারসাইজ। তো আস্তে আস্তে তোমাদের সমস্ত ভিডিওগুলো আসবে, চিন্তার কারণ নেই। অবশ্যই পরীক্ষার আগে সমস্ত ক্লাস শেষ করব। তো চ্যাপ্টার 6-ও আমি আগের মতোই বুকস এবং এক্সারসাইজ, বুকস এবং নোটস সব কিছু দিয়ে তোমাদের হেল্প করব, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। আর অবশ্যই ভিডিওগুলো স্কিপ না করে মন দিয়ে শুনবে, কারণ এটা একটা এডুকেশনাল চ্যানেল। এডুকেশনাল চ্যানেলে কোনো ফালতু কথা বলা হয় না, আর সমস্ত কথাই খুব ইম্পর্টেন্ট। অনেকে ভিডিও স্কিপ করছো বা বাদ দিয়ে 2-3 মিনিট পর দেখছো, দেখতে পারো, তোমাদের ব্যাপার, কিন্তু সমস্ত কথাই শুনবে। ভালো মার্কস পেতে হলে স্যারদের কথা শুনতে হবে। সমস্ত স্যাররাই চায় তাদের ছাত্ররা যাতে ভালো মার্কস পায়। আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দরকার হলে ভিডিও ডাউনলোড করে রাখো, কারণ তোমাদের বারবার কাজে আসবে। তো প্রোগ্রামিংয়ের মধ্যে তো আমাদের কিন্তু এই চ্যাপ্টার 6 হচ্ছে তোমাদের কি কনসেপ্ট অফ প্রোগ্রামিংয়ের মধ্যেই পড়ছে। আমরা যদি সিলেবাসটাকে দেখি কীভাবে প্রোগ্রামিং ফান্ডামেন্টালের মধ্যে পড়ছে ইউনিট 2, তার মানে প্রোগ্রামিংয়ের কনসেপ্ট কিন্তু এর মধ্যে আছে। তো চ্যাপ্টার নাম হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। দেখো, অ্যালগরিদম এবং ফান্ডামেন্টাল। অ্যালগরিদম ব্যাপারটা কি আমি একটু আগে সংক্ষেপে বলি। অ্যালগরিদম মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। মনে করো তুমি যদি ভাবো আজকে আমি স্কুল যাওয়ার জন্য তোমার কিছু প্রিপারেশান লাগবে। তো আমি যদি এই প্রিপারেশানটাকে একটা স্টেপ বাই স্টেপ ধরি, সকালে উঠলাম, বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, খাবার খেলাম, টিফিন প্যাক করলাম, ব্যাগ গুছালাম, স্কুলে ইউনিফর্ম পরলাম, স্কুলে চললাম। এই যে আমি 5-6টা স্টেপ বললাম, এই স্টেপগুলো কিন্তু হচ্ছে অ্যালগরিদম। তার মানে প্রোগ্রাম করতে গেলেও তুমি যে প্রোগ্রামিং করতে বসলে, তুমি তো নিশ্চয়ই হুটপাট করে প্রোগ্রামিং করতে পারবে না। তোমাকে স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটাকে নামাতে হবে।
সেই নামানোর স্টেপগুলাই হচ্ছে অ্যালগোরিদম, সেটা তুমি ভাষা দিয়ে লিখবে। প্রথমে আমি ইনপুট নিচ্ছি, তারপরে যোগ করছি, তারপরে উত্তরটাকে ফলাফল দেখাচ্ছি, প্রিন্ট আউট করছি, এই স্টেপগুলাই হচ্ছে অ্যালগোরিদম। দেখো কি বলা আছে এখানে, আমাদের প্রত্যাহিক জীবনে যে কোনো সমস্যা সঠিকভাবে সমাধান করার জন্য নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করতে হয়। আমি বলেই ফেললাম। একইভাবে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান করতে কিছু ধাপ অনুসরণ করতে হয়। প্রোগ্রামটি কোনো ল্যাঙ্গুয়েজ লেখার আগে পদ্ধতি এবং ধাপগুলি নির্দিষ্ট করা হয় যাতে প্রোগ্রামটি সঠিকভাবে কাজ সুসম্পন্ন করতে পারে। সসীম সংখ্যক নির্দেশ দিয়ে গঠিত এই ক্রমান্বয়ে ধাপগুলিকেই বলা হয় অ্যালগোরিদম। অনেক কঠিন ভাষা দেওয়া আছে, সহজ ভাষায় কি, কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য সহজ সরল ভাষায় যুক্তিসম্মত ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে বলা হয় অ্যালগোরিদম। বুঝতে পেরেছ? আমিও নোটসে তাই লিখিয়েছি। নোটসটা অ্যাকচুয়ালি নোটস করার কোনো দরকার নেই। নোটস করালে কি ছাত্রদের প্র্যাকটিস হয়, ওরা একটু লেখে, আর লেখা বলা আর মানে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু পড়াটা হয়ে যায়। ঠিক আছে? তোমাদের কিন্তু ভেবো না যে স্যার আমাকে এটা মুখস্থ করতে হবে, কোনো মুখস্থ দরকার নেই, খালি চোখস্থ করো আর মাথায় ঢুকাও। তুমি মনে করো তুমি একটা সিনেমা দেখতে গেছো, তুমি কি সিনেমাকে মুখস্থ করবে? কখনোই সিনেমা মুখস্থ করবে না। তুমি সিনেমা দেখে আসো, তোমার বন্ধুরা জিজ্ঞেস করলো ভাই কী কী হলো পরপর বল দেখে আমাকে, তুমি বলে দিলে, কারণ তুমি ওটাকে ভিজুয়ালাইজ করেছো, তুমি দেখে নিয়েছো কী কী আছে। একইভাবে তুমি আমার মানে বক্তব্যটা শুনো প্লাস নোটসটা দেখো বা প্লাস বই দেখাও, তোমার কনসেপ্ট এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে, সমস্যার কোনো ব্যাপার নেই। তো দেখো আমিও তাই লিখিয়েছি, কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য সহজ সরল ভাষায় যুক্তিসম্মত ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে বলা হয় অ্যালগোরিদম। এর কিছু বৈশিষ্ট্য আছে। কি কি অ্যালগোরিদমের কিছু বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট, আউটপুট, সঠিকতা, সসীমতা, কার্যকারিতা ও নিশ্চয়তা। এই পয়েন্টগুলো আমার বই থেকে দেখো। ইনপুট, আউটপুট, সঠিকতা মানে কারেক্টনেস, সসীমতা, ফিনিটনেস, কার্যকারিতা ও ডেফিনেশন। এই মানেগুলো কি, তোমাকে ঠিকঠাক ইনপুট ভ্যালু দিতে হবে, ইনপুট ভ্যালুর জন্য একটা আউটপুট ভ্যালু বেরোবে। সঠিকতা, অ্যালগোরিদমের সঠিকতা অবশ্যই মেনে চলতে হবে, প্রতিটা ইনপুট ভ্যালুর জন্য সঠিক আউটপুট ভ্যালু তৈরি করতে হবে। সসীমতা, একটি অ্যালগোরিদমের ধাপগুলি সংখ্যা অবশ্যই নির্দিষ্ট হতে হবে। যাবে তুমি আমি যে উদাহরণটা দিলাম, আমি স্কুল যাব, যতটা কম ধাপে তুমি এই স্টেপগুলোকে বলতে পারো, তবে তুমি যে 50টা স্টেপ দিবে তাহলে কিন্তু হবে না, ধাপ কমাতে হবে। তারপর কী আছে কার্যকারিতা। কার্যকারিতা মানে কি হচ্ছে, অ্যালগোরিদমের প্রতিটা ধাপকে সুনিপুণ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, সময় বেশি নেওয়া যাবে না। নিশ্চয়তা, অ্যালগোরিদমের প্রতিটা নির্দেশ স্বচ্ছ, সরল ও দ্ব্যর্থহীন হতে হবে। যা শুনে রাখো, ঠিক আছে? এবার দেখবো রিকার্সিভ অ্যালগোরিদম কি। রিকার্সিভ মানে রেকারিং টাইপের, বারবার পুনরাবৃত্তি হবে। ঠিক আছে, দেখো আমি লিখিয়েছি রিকার্সিভ অ্যালগোরিদম কি, যে অ্যালগোরিদম নিজেকে নিজে কল করে, অর্থাৎ পুনরাবৃত্তি হয়, রিপিট হয়, তাকে বলা হয় রিকার্সিভ অ্যালগোরিদম। তাহলে কী হলো, যে অ্যালগোরিদম নিজেকে নিজে কল করবে, তুমি উপরে একটা লিখেছো, নিচে ওটাকে কল করে নিচ্ছি, ওটা রিকার্সিভ অ্যালগোরিদম। তাহলে স্টার্ট দেখে লিখেছি, যে ফাংশন নিজেকে নিজে কল করে তাই হচ্ছে রিকার্সিভ ফাংশন। ঠিক আছে, যেমন রিকার্সিভ অ্যালগোরিদম নিজেকে কল করবে, আর ফাংশনের ক্ষেত্রেও ফাংশন নিজেকে কল করবে, এটা রিকার্সিভ অ্যালগোরিদম বা রিকার্সিভ ফাংশন। এবার রিকার্সিভ অ্যালগোরিদম আমার দুই প্রকার আছে, ডাইরেক্ট রিকার্সিভ অ্যালগোরিদম আর একটা ইনডাইরেক্ট রিকার্সিভ অ্যালগোরিদম। একটা ডিরেক্ট কল করবে, একটা ইনডাইরেক্টভাবে কল করবে। ঠিক আছে, মনে করো আমি তোমাকে ডাকছি, রাম ডাকছে শ্যামকে, শ্যাম এদিকে আয়, এটা হলো ডিরেক্ট ডাকা। আর একটা কী হতে পারে, রাম হয়তো অন্যভাবে আকারে ইঙ্গিতে ডাকছে কিন্তু ইনডাইরেক্টভাবে ডাকছে, এটা হলো ইনডাইরেক্ট অ্যালগোরিদম। ঠিক আছে, তো দেখি বইয়ে কী আছে, বইয়েও একই ব্যাপার আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ব্যাপারটা আছে। এবার দেখো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ব্যাপারটা কি, যখন ডাইরেক্ট দেখে নাও, যখন কোনো অ্যালগোরিদম নিজের প্রোগ্রাম কোডে বা বডিতে নিজেকেই কল করে তাকে বলা রিকার্সিভ। তুমি একটা অ্যালগোরিদম রেখেছো, ও নিজেকে নিজে কল করছে, ওটা রিকার্সিভ মানে ডাইরেক্ট রিকার্সিভ। আর ইনডাইরেক্ট কখন হবে, যখন কোনো অ্যালগোরিদম নিজের প্রোগ্রাম বা কোড বডিতে অন্য কোনো অ্যালগোরিদমের মাধ্যমে কল করে, তাকে বলা হয় ইনডাইরেক্ট অ্যালগোরিদম। মানে একটা অ্যালগোতে
যে স্টেপ তুমি লিখেছো তুমি ওই স্টেপের মধ্যে একটা স্টেপে তুমি কল করছো, ওটা ডাইরেক্ট। আরেকটা কী হবে, অন্য কোনো অ্যালগরিদমের মাধ্যমে তুমি এটাকে কল করছো, তুমি স্টেপ লিখছো, অন্য একটা স্টেপের মাধ্যমে তুমি তোমার স্টেপকে কল করছো বা অন্য স্টেপকে কল করছো, ওটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যালগরিদম। ক্লিয়ার? ডিরেক্ট, ইনডাইরেক্ট, গল্প শেষ। এবার আমরা দেখে নেব কিছু উদাহরণ। যেমন দেখো ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বারের ব্যাপারটা কী আছে আমি যদি উদাহরণটা দেখে নিই। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, যেমন একটা উদাহরণ আছে, 4 ফ্যাক্টোরিয়াল কত? 4 × 3 × 2 × 1। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে একটা নাম্বার যা ফ্যাক্টোরিয়াল বের করতে হবে, 1 থেকে ওই নাম্বার পর্যন্ত প্রতিটা সংখ্যার গুণফল। দেখো ফ্যাক্টোরিয়াল চিহ্ন হচ্ছে এই দাগ, অর্থাৎ n এর ফ্যাক্টোরিয়াল হলো n দাগ। ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে হবে 1 থেকে সেই সংখ্যার গুণফল। আচ্ছা, এবার দেখি এটা অ্যালগরিদম কী হচ্ছে, ফ্যাক্টোরিয়াল n, যেমন n একটা নাম্বার হয়, কম্পিউট n রিকার্সিভলি, একে আমি ডাইরেক্ট কল করব। ইনপুট a নন নেগেটিভ ইন্টিজার, যেটা আমি ইনপুট দেবো ওটা নেগেটিভ নাম্বার হবে না, আউটপুট ভ্যালু বেরোবে। যদি nটা 0 হয় তবে রিটার্ন করবে 1, না হলে কী হবে, n × ফ্যাক্টোরিয়াল n-1। ব্যাপারটা কি বলছে? আচ্ছা, এখানে প্রথম লাইনে অ্যালগরিদম হলো ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটা তোমার দরকার নেই, এটা তোমার অত বোঝার দরকার নেই, এটুকু বাদ দিয়ে দাও, ঠিক আছে? জাস্ট উদাহরণটা দেখে মানে বুঝে রাখো। রিকার্সিভের একটা উদাহরণ হচ্ছে কিন্তু ফ্যাক্টোরিয়াল নাম্বার, ঠিক আছে? দরকার নেই, আমি ওদেরকে লিখাইনি, জাস্ট উদাহরণটা দেখে রাখো, ঠিক আছে? এবার দেখেছি নন রিকার্সিভ ব্যাপারটা কি। এই অ্যালগরিদমের মধ্যে নিজেকে নিজে কল করে না, স্টেপ বাই স্টেপ পদ্ধতির মাধ্যমে কোনো সমস্যা সমাধান করে, তাই এই প্রকার অ্যালগরিদম নন রিকার্সিভ অ্যালগরিদম বলা হয়, ঠিক আছে? এই প্রকার অ্যালগরিদমে বিভিন্ন লুপিং স্ট্রাকচার যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু লুপ ব্যবহার করা হয়। তার ব্যাপারটা কী হচ্ছে, এই অ্যালগরিদম স্টেপ বাই স্টেপ পদ্ধতির মাধ্যমে কোনো সমস্যার সমাধান করে। এই প্রকার অ্যালগরিদম নন রিকার্সিভ অ্যালগরিদম, তোমাকে নিজেকে নিজে কল করে না, অন্য কারোর মাধ্যমে নিজেকে কল করে। উদাহরণ, আচ্ছা, এই ধরনের অ্যালগরিদমে কোন ধরনের কিছু উদাহরণ কী আছে? লুপিং স্ট্রাকচার। লুপিং স্ট্রাকচার মানে হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ইত্যাদি। তোমাদের কিন্তু এখান থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে, তাই মুখস্থ কোনো দরকার নেই, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করে রাখো। উদাহরণ কী আছে? তোমাকে ফ্যাক্টোরিয়াল অফ n, f এর ভ্যালু 1, ফর i চলবে, i এর ভ্যালু হবে 1 থেকে n পর্যন্ত, f × y। এটা হচ্ছে লুপিং দিয়ে হলো, এটা হলো নন রিকার্সিভ অ্যালগরিদম, ঠিক আছে? নিজেকে নিজে কল করছে না, আর উপরের ক্ষেত্রে নিজেকে নিজেকে কল করছিল, ঠিক আছে? এখানে তুমি ফ্যাক্টোরিয়াল n ডিক্লেয়ার করেছো, এখানে একে কল করছে, ঠিক আছে? এটা হচ্ছে রিকার্সিভ, আর তাই এক্ষেত্রেও কোনো কলিংয়ের ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার একটু বুক থেকে দেখে নিই নন রিকার্সিভ কী বলেছে। হ্যাঁ, এটাই দিয়েছে, হয়ে গেল। এবার দেখো ফ্লো চার্টের ব্যবহার করে কি করে আমরা অ্যালগরিদম উপস্থাপনা করতে পারি। আচ্ছা, অ্যালগরিদমকে নোটসও কী করিয়েছি, হ্যাঁ প্রথমে করেছি ফ্লো চার্ট ব্যাপারটা কি। দেখো ফ্লো চার্ট ব্যাপারটা হচ্ছে, বুক থেকে বলছি, অ্যালগরিদমকে নির্দিষ্ট কিছু চিহ্নর সাহায্যে সহজবোধ্য জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, একেই বলা হয় ফ্লো চার্ট। যখন আমি অ্যালগো স্টেপগুলোকে কিছু চিত্রের মাধ্যমে প্রকাশ করব তখন তাকে বলা হবে কি, ফ্লো চার্ট। তাই ফ্লো চার্টের সংজ্ঞা হিসেবে আমি বলতে পারি অ্যালগরিদমের সচিত্র উপস্থাপনাই হলো হচ্ছে ফ্লো চার্ট। বুঝতে পারলে? অ্যালগোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে ফ্লো চার্ট। এবার ফ্লো চার্টে কিছু সিম্বল আমাদের ইউজ করতে হয়। আমি যে ফ্লো চার্টটা বানাবো, দেখো এগুলো হচ্ছে একটা ফ্লো চার্ট। এই যে ফ্লো চার্টটা এখানে বানানো আছে, এর জন্য কিছু তোমাকে চিহ্ন ইউজ করতে হবে, এই চিহ্ন, এরকম চিহ্ন, এরকম চিহ্ন। এই চিহ্নগুলো কখন আমি এই চিহ্নগুলো ইউজ করব ওটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে দেখে নাও ফ্লো চার্টে ব্যবহৃত বিভিন্ন চিহ্নগুলি হলো কী কী। দেখো কী কী চিহ্ন আছে: স্টার্ট অ্যান্ড স্টপ বক্স, ইনপুট বক্স, প্রসেসিং বক্স, ফ্লো লাইন, ডিসিশন বক্স, কানেক্টর। ঠিক আছে, এগুলো হলো বিভিন্ন চিহ্ন। তাহলে স্টার্ট অ্যান্ড স্টপ বক্সের চিহ্ন কীরকম দেখতে হয়? এরকম গোল। স্টার্ট বললেও গোল দিয়ে শুরু হবে, স্টপ বললেও গোল দিয়ে শেষ হবে। ঠিক আছে, দেখো ফ্লো চার্টের শুরু বা শেষ বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। ইনপুট বক্স, আউটপুট বক্স, কোনো তথ্য ইনপুট করতে বা ফলাফল আউটপুট প্রিন্ট করতে কিন্তু এই চিহ্ন ব্যবহার করা হয়। মানে কি, যেমন মানে প্যারালোগ্রাম চিহ্ন, হ্যাঁ ঠিক আছে, ঘরের চালের মতো। এই চিহ্ন কখন ইউজ করতে হবে? ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে।
প্রসেসিং বক্স মানে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল বক্স, হয়তো তুমি এখানে যোগ করছো, বিয়োগ করছো, গুণ করছো, মানে প্রসেসটা যে হচ্ছে, তুমি ইনপুট দিচ্ছ এ এবং বি, যোগ করবে, যোগফলটা কিন্তু হবে তোমার যোগের কাজটা হবে এই প্রসেস বক্স মানে রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে। ফ্লো লাইন মানে কি, কোনটা কীভাবে হবে, তুমি স্টার্ট করলে, তারপর নিচে আসলে, ইনপুট নিলে, নিচে আসলে, প্রসেস করলে, তুমি যে দেখাবে এই কাজটা হচ্ছে, তখন তোমাকে এই তীর চিহ্ন ইউজ করতে হবে। ওকে, তারপর কি আছে, ডিসিশন বক্স মানে সিদ্ধান্ত নেবে, যদি এ বি থেকে বড় নাকি এ বি থেকে ছোট, যদি এন এর ভ্যালু 0 হয়, এ যদি হয় কি হবে, একটা সিদ্ধান্ত নিতে পারছো না, ইয়েস অর নো, সেক্ষেত্রে কিন্তু এই ডায়াগোনাল বক্সটা ইউজ করবে। পাশে দেওয়া আছে সত্য সাপেক্ষে সত্য মিথ্যা হলে এই বক্সটা ইউজ হবে। আর লাস্টে যে কানেক্টারের কাজটা কি, যদি তোমার ফ্লোচার্টটা এক পৃষ্ঠায় সম্পূর্ণ না হয়, মনে করো আমি এখানে একটা ফ্লোচার্ট আঁকছি, এই আমার পৃষ্ঠা শেষ, আমার হয়তো এখানে ছবিটা শেষ হলো না, সেক্ষেত্রে আমি কানেক্টারটি যুক্ত করবো। কানেক্টারের কাজটা হচ্ছে আমাকে, তুমি এখানে যেমন এই পৃষ্ঠা এখানে শেষ, আমি এখানে কানেক্টার দিয়ে দিলাম, আবার অন্য পৃষ্ঠা থেকে শুরু করলাম কানেক্টার দিয়ে। ঠিক আছে, এটা হলো কানেক্টারের কাজ, বুঝতে পারলে? তাহলে এইরকমভাবে কিন্তু আমরা ফ্লোচার্ট তৈরি করতে পারি। আশা করি ক্লিয়ার ব্যাপারটা হলো। এই হলো আমাদের ফ্লোচার্ট। এবার আমরা দেখব বিভিন্ন ফ্লোচার্টের উদাহরণ, তুমি কীভাবে ফ্লোচার্টটা তৈরি করবে। আচ্ছা, একবার আমরা একটু সিলেবাসটা দেখে নিই। অ্যালগরিদম কি জেনে গেলাম, কী কী বৈশিষ্ট্য আছে জেনে গেলাম, রিকার্সিভ নন রিকার্সিভ কি বুঝে গেলাম। এবার হচ্ছে রিপ্রেজেন্টেশন অ্যালগরিদম। আচ্ছা, কী করে আমরা হচ্ছে অ্যালগরিদমকে ফ্লোচার্টে প্রকাশ করব, এখন ওটাই চলছে। তাহলে আমি কিছু উদাহরণ দেখে নিই। নোটসটা দেখো, দুটি ভেরিয়েবলের যোগফল নির্ণয় করো অ্যালগরিদমের মাধ্যমে। দেখো, যখন দুটা ভেরিয়েবল আমাকে যোগফল করতে হবে, তার দেখো শুরু হলো স্টার্ট, শেষ হলো স্টপ। ওকে, তাহলে ভেরিয়েবল হচ্ছে দুটো, তাহলে কী করবো, ইনপুট বক্স নিলাম, ইনপুট এ কমা বি, এই ডায়াগোনাল বক্স দিয়ে হয়ে গেল, না সরি ডায়াগোনাল না, প্যারালোগ্রাম সামান্তরিক বক্স দিয়ে হয়ে গেল ইনপুট এ কমা বি। তারপর নিচে তীর চিহ্ন, তাহলে আমি যোগ করবো সাম ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু হবে এ প্লাস বি, এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে হয়ে গেল। তার নিচে কী হচ্ছে, প্রিন্ট সাম, এই যে আমি সামের মধ্যে এ প্লাস বি যোগ করলাম, তাহলে আমি সামটাকে প্রিন্ট করে দিলাম, এটাও কিন্তু আমার ইনপুট বক্সের মধ্যেই হলো, ইনপুট আউটপুট বক্সের মধ্যে হলো। তারপর লাস্টে স্টপ। তাহলে মধ্যে কথা কী হচ্ছে, যখন আমি দুটো নম্বরে যোগ করব, ঠিক আছে, তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে স্টার্ট করতে হবে, তারপরে ইনপুট আউটপুট বক্সের মাধ্যমে আমাকে কী করতে হবে, ইনপুট এ কমা বি দিতে হলো, তারপর তাদের যোগ করতে হবে, সাম সমান সমান এ প্লাস বি হয়ে গেল। তারপরে কী করবো, প্রিন্ট করবো কি সাম, সবশেষে স্টপ। আশা করি এই প্রজেক্টটা বুঝতে পারলে। না বুঝতে হলে অবশ্যই কমেন্ট করবে, আর একটু ভিডিও পজ করে একটু ব্যাকে গিয়ে আবার শোনো, আশা করি ভালো মতো বুঝতে পারবে। আরেকটা উদাহরণ দেখে নিই, তিনটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয় করো। একই ব্যাপার, এখানেও স্টার্ট করলাম, ইনপুট বক্স এ কমা বি কমা সি হয়ে গেল, ইনপুট বক্সে যোগ করবো, তাহলে কি সাম ইকুয়াল টু দাও এ প্লাস বি প্লাস সি। ওকে, তারপর কী করলাম, যেটা আমি সাম পেয়ে গেলাম, প্রিন্ট সাম, এটা কিন্তু আমার ইনপুট বক্সের মধ্যে, ইনপুট আউটপুট বক্সের মধ্যে হচ্ছে, বাঁকা বক্স আছে, লাস্টে কী হবে, প্রিন্ট। ও আচ্ছা, এটা প্রশ্ন বলছে, ও সরি, যোগফল এবং গড় বের করতে বলছে, তাহলে কী হবে, সামের মধ্যে যোগফল করলাম, প্রিন্ট করলাম সাম, আবার তীর দিলাম, আরেকটা আমি নিয়ে নিলাম এভারেজ এভিজি, এভিজির মধ্যে কী করলাম, এভিজি ইকুয়াল টু সাম ভাগ 3। আচ্ছা, গড় কী করে বের করতে হয়, কোনো সংখ্যার বা 3টা বা 4টা সংখ্যার গড় বের করার নিয়ম হচ্ছে, তো প্রথমে তাদের যোগফল বের করতে হবে। যদি 3টা সংখ্যা থাকে 3 দিয়ে ভাগ, 4টা হলে 4 দিয়ে ভাগ, 5টা হলে 5 দিয়ে ভাগ। এক্ষেত্রে কী করলাম, যেটা আমার এখানে সাম বের করাই আছে, তাহলে আমি সামকে ভাগ করলাম 3 দিয়ে, তারপর কিলাম নিচে 3 দিয়ে প্রিন্ট এভারেজ প্রিন্ট হয়ে গেল, আর লাস্ট থেকে স্টপ। তাহলে দেখলাম বুঝতে পারলে, আমি কিন্তু খুব সহজেই কিন্তু 3টে সংখ্যার যোগফল ও গড় বের করলাম। তো স্টুডেন্ট, আজকে ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করি। অনেকটা লম্বা ক্লাস হয়ে গেল প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা এই অ্যালগরিদমের চ্যাপ্টার শেষ করে দেব। 3 নম্বর ক্লাসে আমরা দেখে নেব এই চ্যাপ্টার থেকে এক্সারসাইজ। তো এতক্ষণ খুব ভালোভাবে নিশ্চয়ই ক্লাসটা করেছো, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।